লাস্ট পার্টে আমরা দেখেছিলাম যে কিং ইউন সেক ওয়েস্টার্ন এরিয়ায় চলে এসেছে আর জিয়াও ফ্যান কিন ও ইয়েল সেখানে পৌঁছাতে চলেছে। এই সব খবর লঞ্জিভিটি হল জেনে যায়, তাই তারা আগে কিং ইউন সেককে শেষ করার সিদ্ধান্ত নেয়, তারপর বাকি সেক্টগুলোকে সামলাবে। এখন সামনে এই অংশের শুরুতে আমরা দেখি জিয়াও ফ্যান ও তাও ওয়েস্টার্ন এরিয়ার কোথাও যাচ্ছে। যেতে যেতে তাওর মন অন্য কোথাও ছিল। হঠাৎ সে ভুল করে একটি সাপের ওপর পা দেয় আর পড়ে যায়। তখন জিয়াও ফ্যান জাইরোকে জিজ্ঞেস করে, ওর কি হয়েছে, ওর মন কোথায়? জাইরো ইশারা করে বলে কিছুক্ষণ আগে তাও রিংয়ের সাথে দেখা করেছিল আর সে তাকে খুব ভালোবাসা দিয়ে একটি ছাতা দিয়েছিল। এখনও তাও সেই ভাবনাতেই ডুবে আছে। এটা শুনে তাও রেগে যায় এবং বলে জাইরো বাজে কথা বলছে। কিন্তু জিয়াও ফ্যান বলে, ব্লাড পিউরিফিকেশন কেভেও তুমি আমাকে অবাক করেছিলে, আর এখন আবার দেখছি আমার বাইরে আর একজন আছে যে ভালোবাসতে জানে। এতে তাও বলে, এমন কিছু নয়, আমি শুধু মানুষ মারতে জানি। কিন্তু জিয়াও ফ্যান বিশ্বাস করে না আর জাইরো তাকে আরও খোঁচাতে থাকে। এতে তাও খুব রেগে যায়, কিন্তু হঠাৎ রিংয়ের মুখ মনে পড়তেই সে শান্ত হয়ে যায়। তারপর সে দেখে জিয়াও ফ্যান আবার হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। এদিকে ফেংজিয়ান ভ্যালির লোকেরা লঞ্জিভিটি ডেমন হলের লোকদের তাড়া করতে করতে এক জায়গায় পৌঁছায়। সেখানে লি জুন চিৎকার করে বলে, তোমরা ডেমনরা বেরিয়ে আসো, এটাই তোমাদের জন্য ভালো। কিন্তু হঠাৎ তারা সবাই ডুবে যেতে শুরু করে, কারণ তারা এক কাদার জায়গায় দাঁড়িয়েছিল। ডেমনরা কাদের ফাঁদে ফেলেছিল। ঠিক তখন মেসেঞ্জার রোজি আর তিয়েনিন টেম্পলের লোকেরা এসে অনেককে বাঁচায়, কিন্তু কিছু মানুষ কাদায় ডুবে মারা যায়। এটা দেখে লিজুন খুব রেগে যায়। মেসেঞ্জার বলে, ডেমনরা ইচ্ছে করেই আমাদের এখানে নিয়ে এসেছে। লিজুন জিজ্ঞেস করে, তুমি কি বোঝাতে চাও? মেসেঞ্জার বলে, এই জায়গাটাকে মৃত্যুর সমুদ্র বলা হয়, কারণ পুরো জায়গাটা কাদা, যা কাউকে কোনো চিহ্ন ছাড়া মেরে ফেলতে পারে। তখন তিয়েনেন টেম্পলের একজন সন্ন্যাসী জিজ্ঞেস করে, এখন আমাদের কি করা উচিত? মেসেঞ্জার বলে, খুব তাড়াতাড়ি অন্ধকার নামবে আর অন্ধকারে শত্রুরা আক্রমণ করবে, তাই আমাদের আগে কোথাও থেমে আগুন জ্বালিয়ে খেয়ে নিতে হবে। এদিকে লঞ্জিভিটি হলে একজন ছাত্র মাস্টারকে বলে, এখনই জিয়াও ফ্যান, ইয়েল আর কিনের সাথে লড়াই করা ঝুঁকিপূর্ণ, তারা খুব শক্তিশালী। মাস্টার বলে, আমাদের কিছু না কিছু করতেই হবে। আগে কিং ইউন সেকের ওপর আক্রমণ করব, সেই ট্রেজার পেলে আর কাউকে ভয় করতে হবে না। তারপর বাকি সেক্টগুলো শেষ করে দেব। তারপর সবাই কিং ইউন সেকের দিকে রওনা হয়। এদিকে কিং ইউন সেক, ফেংজিয়ান ভ্যালি আর তিয়েনিন ক্যানপুলের লোকেরা আগুন জ্বালিয়ে বিশ্রাম নিচ্ছে আর মেসেঞ্জার পরবর্তী পরিকল্পনা করছে। ফেংজিয়ান ভ্যালির ইয়ান লিজুনকে বলে, লঞ্জিভিটি হল দুর্বল হয়ে যাচ্ছে, হয়তো পরের টার্গেট আমাদের ভ্যালি। লিজুন বলে, আমিও তাই ভাবছি। ঠিক তখন মেসেঞ্জার এসে বলে, আজ রাতে ডেমনরা আক্রমণ করতে পারে, তাই সবাই পানি সঙ্গে রাখো। লিজুন বলে, তুমি বেশি ভাবছ, লঞ্জিভিটি হল অনেক দূরে আর তার মাস্টার তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করলেও একা আমাদের হারাতে পারবে না, তাই আমাদের বিশ্রাম নেওয়া উচিত। অন্যদিকে জিয়াও ফ্যান নিজের পরিকল্পনা করে বসেছিল। সে ভাবে লঞ্জিভিটি হল বহু বছর ধরে কিং ইউন সেকের ওপর ক্ষুব্ধ, তাই আজ তারা আক্রমণ করবেই। এবং সত্যিই তাই হয়। লঞ্জিভিটি হলের মাস্টার তার বাহিনী নিয়ে কিং ইউন সেকের ওপর হঠাৎ আক্রমণ চালায়। জিয়াও ফ্যান বলে, লঞ্জিভিটি হল আক্রমণ করলেও কিং ইউন সেকের এলিট ছাত্রদের আটকাতে পারবে না। এদিকে রোজি, মেসেঞ্জার আর শ্যাং খুব দ্রুত শত্রুদের মারতে থাকে, আর জিয়াও ফ্যান তার কিছু সঙ্গী নিয়ে লঞ্জিভিটি হলের দিকে পাঠিয়ে দেয়। কিন্তু সেখানে পৌঁছতেই তারা একটি ফরমেশনের মধ্যে আটকে যায় এবং চারপাশে একটি ব্যারিয়ার তৈরি হয়ে যায়, যার কারণে তারা সেখান থেকে বেরোতে পারছিল না। আর সেই ব্যারিয়ারটি লংজিভিটি হলের কিছু ছাত্র নিয়ন্ত্রণ করছিল। এদিকে জিন ইউও কিং ইউন সেকের কাছে চলে আসে এবং সেও তাদের ওপর ধারাবাহিকভাবে আক্রমণ করতে থাকে। ঠিক তখনই স্যাক মাস্টার তার একটি ম্যাজিক্যাল আয়না ব্যবহার করে জিন ইউকে পেছনে ঠেলে দিয়ে তার উপর একটি বিশাল আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ফ্যাং জিয়ান ভ্যালে এবং অন্য সবাই মিলে সেই আক্রমণ প্রতিহত করে। এদিকে স্যাক মাস্টারকে তার শিষ্য এসে জানায় যে এত ছোট একটি যুদ্ধে তারা তাদের 30% ছাত্র হারিয়েছে। অন্যদিকে লিসেন মেসেঞ্জারকে বলে যে তাদের মোকাবিলা করার তার পরিকল্পনা সত্যিই চমৎকার। তখন মেসেঞ্জার বলে, সবার সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না।
ঠিক তখনই সে লক্ষ্য করে যে জিন ইউ কিছুটা আহত হয়েছে। তাই সে সবাইকে বলে যে লংজিভিটি হল এখনও শক্তিশালী, তাই সবাই মিলে লড়তে হবে, কেউ একা লড়বে না। এরপর মেসেঞ্জার স্যাক মাস্টারকে বলে যে সে লুকিয়ে আক্রমণ করার চেষ্টা করেছে, এতে কি তার লজ্জা লাগে না? উত্তরে মাস্টার বলে, লজ্জা তো তোমাদের স্যাক মাস্টারের হওয়া উচিত। তখন মেসেঞ্জার বলে, আমরা আমাদের স্যাকের বাইরে আছি, তাই কি তুমি বুঝতে পারোনি যে আমরা জানতাম তুমি এখানে আসতে পারো? তবুও তুমি বোকাদের মতো এখানে চলে এসেছ। এটা শুনে মাস্টার রেগে যায়। এদিকে লংজিভিটি হলের কাছে নিজে জিয়া ফ্যান এসে পৌঁছায়। সে তার বিশুদ্ধ শক্তি দিয়ে ব্যারিয়ারের সমস্ত আভা শোষণ করে নেয়। ব্যারিয়ার ভেঙে যেতেই তার সঙ্গীরা সেখানে থাকা লংজিভিটি হলের লোকদের ওপর আক্রমণ চালায়। তখন হল মাস্টার তার লোকদের সরে যেতে বলে এবং নিজে তাদের সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নেয়। এটা দেখে সবাই একসাথে তার দিকে এগিয়ে যায়। মাস্টার তার আয়না ব্যবহার করে নিজের সামনে একটি বিশাল পাথরের দেয়াল তৈরি করে, কিন্তু তিয়ানিয়ান টেম্পলের লোকজন এবং মেসেঞ্জার সেটি ধ্বংস করে দেয়। তখন রোজিও মাস্টারের ওপর আক্রমণ করে, কিন্তু সে আক্রমণ এড়িয়ে যায়। এরপর মেসেঞ্জার তার ওপর আক্রমণ করে, ফলে সে নিচে পড়ে যায়। তবুও একাই সবাইকে সামলাচ্ছিল। ঠিক তখন ইয়ান তার আগুনের শক্তি দিয়ে তাকে আকাশে ছুঁড়ে ফেলে। এরপর মেসেঞ্জার ও রোজি একসাথে আক্রমণ করে, কিন্তু সে সেগুলোও প্রতিরোধ করে। তখন তিয়ানিয়ান টেম্পলের লোকজনও আক্রমণে যোগ দেয়, যার ফলে সে কিছুটা আহত হয় এবং পালিয়ে যাওয়ার ভান করে। তাকে দেখে সবাই তার পিছু নেয়, কিন্তু হঠাৎ সে তার আয়নার সাহায্যে টেলিপোর্ট হয়ে তাদের পেছনে গিয়ে এক একে আক্রমণ শুরু করে। এরপর সে একটি বিশাল পাথর দিয়ে মেসেঞ্জারকে আঘাত করতে চায়, কিন্তু তিয়ানিয়ান টেম্পলের লোকেরা তাকে বাঁচিয়ে যায়। তখন সে অনেকগুলো তলোয়ারের ক্লোন তৈরি করে তাদের দিকে পাঠায়, যেগুলোর মোকাবিলা করছিল রোজি এবং জিন ইউ। এদিকে মেসেঞ্জার বলে, এই ম্যাজিক্যাল আয়নাটা খুবই বিপজ্জনক, কিন্তু সে শুরুতেই এটা ব্যবহার করল না কেন? মনে হচ্ছে আমরা কোনো ফরমেশনের মধ্যে ঢুকে পড়েছি যেখানে সে এই আয়নাটি ব্যবহার করতে পারছে। তখন শ্যাং সবাইকে বলে তাকে রক্ষা করতে, সে এই রহস্য বের করবে। এটা শুনে সবাই স্যাক মাস্টারকে লড়াইয়ে ব্যস্ত রাখে এবং শ্যাং ফরমেশনটি খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে বুঝতে পারে যে মাস্টার 5 এলিমেন্টের শক্তি ব্যবহার করছে, যা সে একটি শক্তির উৎস থেকে পাচ্ছে। এটা জানার পর সবাই আয়নাটিকে এড়িয়ে বিভিন্ন দিক থেকে একসাথে আক্রমণ করে, ফলে মাস্টার পুরোপুরি দুর্বল হয়ে পড়ে। তবুও সে আবার আয়নাটি ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে তা করতে দেয় না। তখন রোজি একটি অত্যন্ত শক্তিশালী তলোয়ার ফরমেশন তৈরি করতে শুরু করে, আর অন্যরা তাকে ব্যস্ত রাখে। ফরমেশন সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই রোজি তার ওপর আক্রমণ চালায়। দূর থেকে জিয়াও ফ্যানও এই দৃশ্য দেখছিল। এই পার্টে যে কিং ইউন সেক্ট, ফ্যাংজিয়ান ভ্যালি এবং তিয়ানিন টেম্পলের লোকেরা একসাথে মিলে লংজিভিটি সেক্টের মাস্টারকে গুরুতরভাবে আহত করেছিল, এরপর সে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু জিয়াও ফান, কিন এবং ইয়ান মিলে তাকে শেষ পর্যন্ত হত্যা করে। তারপর সবাই আলাদা হয়ে ট্রেজারের খোঁজে বেরিয়ে পড়ে। অন্যদিকে কিং ইউন সেক্ট এবং অন্যান্য সেক্টের লোকেরা সেই জঙ্গলের ভেতরের এলাকায় প্রবেশ করতে শুরু করে ট্রেজারের সন্ধানে, কিন্তু সেখানে ছিল ভীষণ বিষাক্ত কুয়াশা। ঠিক তখনই তাদের সামনে হাজির হয় এক বিশাল পাইথন। এই অংশের শুরুতে দেখা যায় কিং ইউন সেক্ট, ফ্যাংজিয়ান ভ্যালি এবং তিয়ানিন টেম্পলের লোকেরা সেই বিশাল সাপটিকে দেখে একদম সতর্ক হয়ে যায়, কিন্তু তারা বুঝতে পারছিল না এত বড় প্রাণী এখানে এলো কোথা থেকে। ঠিক তখনই পাইথনটি তাদের চারপাশে ঘুরতে শুরু করে, যার ফলে সেখানে এক বিশাল ঘূর্ণিঝড় তৈরি হয় এবং সেই ঝড়ে তারা সবাই একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সেই পাইথনও কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে জ্যাং এবং এক মঙ্ক একসাথে একটি জায়গায় পৌঁছায়। তখন জ্যাং জিজ্ঞেস করে, তুমি কি অন্যদের দেখেছ? কিন্তু মঙ্ক কিছুই জানত না তাদের সম্পর্কে। অন্যদিকে জিয়াও ফান জাইরোকে সঙ্গে নিয়ে ঝড়ের মধ্যে দিয়ে পশ্চিম অঞ্চলের মূল কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঝড় এতটাই তীব্র হয়ে ওঠে যে সে থেমে যায়, কারণ কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না। এরপর সে কিং ইউন সেক্ট থেকে শেখা কৌশল এবং তিয়ানিন টেম্পলের কৌশল একত্রিত করে। এর সাহায্যে সে নিরাপদে আকাশে অনেক ওপরে উঠে যায়, কিন্তু সেখানে গিয়েও বিষাক্ত কুয়াশা এত বেশি ছিল যে কিছুই বোঝা যাচ্ছিল না। ঠিক তখনই সেই পাইথনটি জিয়াওফানের পাশ দিয়ে চলে যায়, যা দেখে জাইরো ভয় পেয়ে যায়। তখন জিয়াওফানের মাথায় একটা আইডিয়া আসে। সে ভাবে হয়তো এই পাইথনটিকে অনুসরণ করলে সে তার গন্তব্যে পৌঁছতে পারবে, তাই সে সেটাকেই অনুসরণ করতে শুরু করে।
অন্যদিকে আমরা জিন ইউকে দেখি যে জঙ্গলের অন্য পাশে পৌঁছে গেছে। হঠাৎ একটি বিষাক্ত টিকটিকি তার উপর আক্রমণ করে, কিন্তু জিন ইউ তার তলোয়ার দিয়ে সেটিকে মেরে ফেলে এবং সামনে এগিয়ে যায়। তবে আশেপাশে ভয়ঙ্কর বন্যপ্রাণীদের আওয়াজ শুনতে পাচ্ছিল। ঠিক তখনই একটি ঈগল তার পিছু নেয়, কিন্তু সে সেটিকে গাছে ফাঁসিয়ে এগিয়ে যায়। এরপর আবার একটি বিষাক্ত সাপ তার উপর আক্রমণ করে, কিন্তু সে সময়মতো নিজেকে বাঁচিয়ে নেয়। তবে জিন ইউ খুবই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এই জঙ্গল অত্যন্ত বিপজ্জনক। তাই সে আর কিছু না ভেবে দ্রুত সামনে এগিয়ে যেতে থাকে। এই দিকে আমরা মেসেঞ্জার এবং ফ্যাংজিয়ান ভ্যালির সেই মেয়েটিকে দেখি যারা জঙ্গলে একসাথে হারিয়ে গেছে। ঠিক তখনই একটি বিচ্ছু পিছন থেকে মেয়েটির ওপর আক্রমণ করে, কিন্তু মেসেঞ্জার সেটি দেখে ফেলে এবং তাকে বাঁচায়। তবে সাথে সাথেই সেখানে অনেক বিষাক্ত পোকামাকড় চলে আসে। তখন তারা দুজন মিলে সবগুলোকে পরাস্ত করে। এরপর মেসেঞ্জার বলে, এই জঙ্গল আমার ভাবনার চেয়েও বেশি বিপজ্জনক। সে আরও বলে, রাত হওয়ার আগে আমাদের সবাইকে একসাথে জড়ো হতে হবে, কারণ রাতে প্রাণীরা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এদিকে জিয়াও ফান সেই পাইথনকে অনুসরণ করতে করতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু পাইথনটি অনেক দূরে চলে গিয়েছিল। ঠিক তখনই রোজি তার উপর আক্রমণ করে, কারণ কুয়াশার কারণে সে ভেবেছিল জিয়াও ফান কোনো দানব। জিয়াও ফান তার স্পিরিচুয়াল তলোয়ার থেকে বাঁচতে বাঁচতে ভাবতে থাকে, এটা কে যে ডেমন সেক্টকে এত ঘৃণা করে, আমাকে দেখেই আক্রমণ করল। এরপর জিয়াও ফান তার স্টিকের শক্তি দিয়ে সেই তলোয়ারগুলিকে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু তখন রোজি তার শক্তি আরও বাড়িয়ে দেয়, যার ফলে জিয়াও ফান পিছিয়ে পড়ে এবং সে বুঝতে পারে যে সে কিং ইউন সেক্টর স্টুডেন্ট ছিল, কারণ তার স্পিরিচুয়াল পাওয়ারও তেমনই ছিল। এখন রোজি ফগ ব্যবহার করে জিয়াও ফ্যানের উপর বিভিন্ন দিক থেকে আক্রমণ করে, কিন্তু জিয়াও ফ্যান প্রতিটি আক্রমণ এড়িয়ে দৌড়ে দৌড়ে বাঁচতে থাকে। ঠিক সেই সময় রোজি চারদিক থেকে তলোয়ার দিয়ে জিয়াও ফ্যানকে আক্রমণ করে। তখন জিয়াও ফ্যান হ্যাটের সাইন ব্যবহার করে নিজের চারপাশে একটি প্রোটেক্টিভ শিল্ড তৈরি করে, যার ফলে তার কিছুই হয় না। এরপর দুজনেই এই লড়াই দ্রুত শেষ করতে নিজেদের অস্ত্র চার্জ করে একে অপরকে শেষ করার জন্য এগিয়ে যায়। কিন্তু কাছাকাছি এসে যখন তারা একে অপরের মুখ দেখে, তখন দুজনেই অবাক হয়ে যায় এবং কেউই আক্রমণ করে না। রোজি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, সে আবেগপ্রবণ হয়ে পড়ে। তখন তার মনে পড়ে অতীতে সে জিয়াও ফ্যানকে বলেছিল যে তারা পরের বার একে অপরের চরম শত্রু হবে, কিন্তু এখন রোজি এর জন্য প্রস্তুত ছিল না, কারণ কোথাও না কোথাও সে জিয়াও ফ্যানের প্রেমে পড়ে গিয়েছিল। তাই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিয়াও ফ্যান একটি গাছের ওপর দাঁড়িয়ে ভাবতে থাকে, রোজি কেন তাকে মেরে ফেলল না, যখন সে দানবদের সবচেয়ে ঘৃণা করে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ তার হৃদস্পন্দন বেড়ে যায়, যার ফলে স্টিকের শক্তি তার উপর প্রভাব ফেলতে শুরু করে এবং জিয়াও ফ্যান ধীরে ধীরে এক দানবে পরিণত হতে থাকে। এটা দেখে জাইরো কিছুটা ভয় পেয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই জিয়াও ফ্যান ক্যান্ডিং সেক্ট এবং তিয়ানেন টেম্পেলের শক্তির সাহায্যে নিজেকে স্বাভাবিক করে ফেলে। সে ভাবে যদি এই দুই সেক্টের শক্তি তার কাছে না থাকত, তাহলে হয়তো সে কখনোই এই স্টিককে নিয়ন্ত্রণ করতে পারত না। এরপর সে জাইরোর সাথে সামনে এগিয়ে যায়। এদিকে আমরা তিয়ানেন টেম্পলের আরেকজন মঙ্ককে দেখি, যে জঙ্গলে একা মেসেঞ্জার এবং অন্যান্যদের খুঁজছিল। তখন সেখানে বসে থাকা হুনসেকের ইয়ান তাকে ডাক দিয়ে তার কথা এবং সৌন্দর্য দিয়ে নিজের বশে আনার চেষ্টা করে, কিন্তু সেই মঙ্কের অস্ত্রটি ডিভাইন হওয়ার কারণে সে সচেতন হয়ে যায়। এরপর সে ইয়ানের উপর আক্রমণ করে। ইয়ান তাকে বলে, আমি তো শুনেছি মঙ্কদের হৃদয় খুবই পবিত্র, তাহলে তুমি আমার মতো সুন্দর একটি মেয়েকে মারতে চাও কেন? কিন্তু মঙ্ক থামে না, সে ক্রমাগত আক্রমণ চালিয়ে যায়। তবে ইয়ান সহজেই তার সব আক্রমণ এড়িয়ে যায়। এরপর ইয়ান সেই ফগের মধ্যে ঢুকে যায়, আর মঙ্কও তাকে অনুসরণ করে। এদিকে ফেংজিয়া ভ্যালির লিংজেন দূর থেকে সবকিছু দেখছিল, কিন্তু সে এগুলো উপেক্ষা করে অন্য দিকে চলে যায়, কারণ সে হয়তো অন্য কোনো পরিকল্পনা নিয়ে এখানে এসেছে। অন্যদিকে জিন ইউ আবার সেই জায়গায় ফিরে আসে যেখানে তারা আগে ছিল, কিন্তু সেখানে কেউই ছিল না। শুধু সে একটি কাকের ডাক শুনতে পায়। সেই কাকটি জেংয়ের উপর আক্রমণ করছিল, আর জেংও সেই মঙ্ক কাকটির আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করছিল, কারণ কাকটির ডানা খুবই শক্তিশালী ছিল। তখন তারা দুজন মিলে একসাথে কাকটির উপর আক্রমণ করে, ফলে কাকটি পিছিয়ে যায়। ঠিক তখনই জিন ইউও সেখানে এসে পৌঁছায়। জেং তাকে সতর্ক থাকতে বলে। কাকটি খুব রেগে গিয়েছিল, কিন্তু হঠাৎ তার পেছনের একটি ফুল তাকে ধরে নিজের ভেতরে টেনে নিয়ে খেয়ে ফেলে। জিন ইউ জেংকে সেই ফুল সম্পর্কে জিজ্ঞেস করলে জেং বলে, এটা একটি পোকা খাওয়া গাছ। তখন সেই মঙ্ক জেংকে ধন্যবাদ জানিয়ে বলে, ভালো হয়েছে আপনার অনেক জ্ঞান আছে, কারণ আমি যদি এখানে একা থাকতাম তাহলে হয়তো ওই কাকের সাথে লড়তে পারতাম না।
ঠিক তখনই সেই ফুলটি তাদের তিনজনকেই ধরার চেষ্টা করে, কিন্তু তারা সময় মতো সরে যায়। এরপর মঙ্ক বলে, আমাদের এখানে বেশি সময় থাকা যাবে না, আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। তাই তারা সেখান থেকে এগিয়ে যায়। এভাবেই জিয়াও ফ্যান জাইরোকে নিয়ে কিনের পিছু চলছিল, কিন্তু মনে হয় একটি পাখি তাদের উপর নজর রাখছিল, যেটিকে বিয়াউরের খালা পাঠিয়েছিল। আর এরই সাথে এই পর্ব এখানেই শেষ হয়।